জুলাই সনদের পক্ষে মতামত আসলে কিছু দল বলতো নির্বাচন তো হয়ে গেছে, আর নির্বাচনের প্রয়োজন নেই, একটা বিপ্লবী সরকার হবে, তারা দেশ চালাবে। এই দাবিটা তারা ঘুরে ফিরে তাদের মনের কথা, তাদের একজন নেতা যেমন কদিন আগে নির্বাচনকালীন প্রশাসন সম্পর্কে তাদের ভিতরের মনের কথা প্রকাশ করে দিয়েছে। এটা আসলে ভুল করে বলে নেই, বিশৃঙ্খলার জন্য বলে নেই, এটা তাদের দলের মনের কথা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আবারও স্বাগত জানাচ্ছি পি নিউজ অনলাইন টিভির পর্দায়। আবারও আমি আছি আদনান তাসিন আলমদার আপনাদের সাথে, এবং আজ আমাদের সাথে আবারও আছেন অধ্যক্ষ সৌম আব্দুস সামাদ সাহেব, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সম্মানিত মহাসচিব। এবং আজ আমরা আলোচনা করব বাংলাদেশে বর্তমানে খুবই জনপ্রিয় একটা বিষয়, গণভোট নিয়ে। তো গণভোট নিয়ে আলোচনার জন্য আমি ডাইস আমন্ত্রণ জানাচ্ছি অধ্যক্ষ সৌম আব্দুস সামাদ সাহেবকে। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। একটা রাজনৈতিক দলের মহাসচিবের দায়িত্বে আছেন, এবং রাজনৈতিক পরিমণ্ডলে বর্তমানে গণভোট আসলে খুবই চর্চিত একটা বিষয়। তো এই বিষয়টি একটু ব্যাখ্যা করবেন যে আসলে কেমন গণভোট মানুষ, এই যে বর্তমানে আপনারা রাজনৈতিক দলগুলো আপনারা চাইছেন, এবং এ নিয়ে আপনাদের মতামতটা কি? আসলে গণভোটটা তো একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টা নিয়ে এখন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বেশি বিতর্ক হচ্ছে। গণভোট এখানে বলা হচ্ছে জুলাই সনদের পক্ষে কিংবা বিপক্ষে। আসলে জুলাই সনদ পূর্ণাঙ্গভাবে প্রকাশ করা হলেও এটার ব্যাপক প্রচারের অভাবে সাধারণ জনগণ জুলাই সনদ সম্পর্কে বিস্তারিত অবহিত নন। জনগণ যদি বিষয়টা নিয়ে বিস্তারিতভাবে না জানেন, তাহলে সেখানে পক্ষে বিপক্ষে ভোট দিবে কিভাবে? বিষয়টা এক নম্বরে। দ্বিতীয় নম্বর বিষয়টা হলো যে আমাদের দেশের কিছু রাজনৈতিক দল নির্বাচনের আগে গণভোটের দাবি করেছিল, কিন্তু আমরা নির্বাচন একই সাথে গণভোট দাবি করেছি। সরকার আমাদের সেই দাবিটা মেনে নিয়েছে, ধন্যবাদ সরকারকে। কিন্তু এখানে আরো অনেকগুলো বিষয় থেকে যায়। সেই বিষয়টি হলো যে আমাদের দেশের একটা বিরাট অংশ অক্ষর জ্ঞান সম্পন্ন নয়। একজন অক্ষর জ্ঞান সম্পন্ন নন এমন ব্যক্তি কিভাবে সনদের বিষয়গুলো পড়ে তার পক্ষে কিংবা বিপক্ষে মতামত দিবেন? বিষয়টা জনগণের কাছে এখনো রহস্যবিদ্ধ। সরকার এবং যারা গণভোটের উদ্যোক্তা, তারা কেউ গণভোট সংক্রান্ত বিষয়টি এখনো জনগণের কাছে স্পষ্ট করে নাই। এটা স্পষ্ট করার ক্ষেত্রে যত বেশি বিলম্ব করবে, তত বেশি মানুষ অন্ধকারে থাকবে, তত বেশি গণভোট সম্পর্কে মানুষের আশার প্রতিফলন ঘটবে না। আমরা অনুরোধ করব, যে দেশের এখনো 30% বেশি মানুষ পরে মতামত দিতে পারবে না, সে দেশের গণভোটের গুরুত্বটা কিভাবে প্রতিফলিত হতে পারে? বিষয়টা আমার কাছে অস্পষ্ট। একটি বিষয় হলো যে একই দিনে হলে একাধিক নির্বাচন হলে বাংলাদেশের অর্থনীতির উপর একটা বিরাট চাপ পড়ত। আর শুধু চাপ পড়ত তা না, যদি একটা নির্বাচন হয়ে যেত, সেখানে 24-এর জুলাই সনদের পক্ষে মতামত আসলে কিছু দল বলতো নির্বাচন তো হয়ে গেছে, আর নির্বাচনের প্রয়োজন নেই, একটা বিপ্লবী সরকার হবে, তারা দেশ চালাবে। এই দাবিটা তারা ঘুরে ফিরে তাদের মনের কথা, তাদের একজন নেতা যেমন কদিন আগে নির্বাচনকালীন প্রশাসন সম্পর্কে তাদের ভিতরের মনের কথা প্রকাশ করে দিয়েছে। এটা আসলে ভুল করে বলে নেই, বিশৃঙ্খলার জন্য বলে নেই, এটা তাদের দলের মনের কথা। কেউ মনের কথাটা বাইর করে দিছে। তাদের এই যেহেতু একটি মনের কথা আমরা বিভিন্ন জন থেকে শুনছি, যদি কোনো রকম একটা গণভোট করা যায়, এরপরে বাংলাদেশ থেকে নির্বাচনটা উচ্ছেদ করে দেবে, বলবে জনগণ এই পক্ষে মতামত দিছে, একটু বিপ্লবী সরকার চাই, তারা দেশ চালাবে, সংবিধান বাতিল, সবকিছু শেষ। আমরা সেখান থেকে উদ্ধার হওয়ার জন্যেই একই দিনে গণভোট চেয়েছি। এক্ষেত্রে আমার একটি ভিন্ন প্রস্তাবনা আছে। এখানে হ্যাঁ কিংবা না রাইট চিহ্ন দিবে, কোনটা হ্যাঁ কোনটা না পড়তে পারবে না এমন লোকের সংখ্যা একেবারে কম নয়। সেক্ষেত্রে হার পক্ষে কিভাবে লিখবে,
নার পক্ষে কিভাবে লিখবে, এই বিষয়টাও অস্পষ্ট এখনো। এক্ষেত্রে আমার ব্যক্তিগত একটা মতামত দিই, সেটা হলো যে একটা লাল এবং একটা সবুজ দুইটা ব্যালট থাকবে। লাল লাল ব্যালটটা যিনি নিয়ে লাল বক্সে ফেলবেন, সবুজ ব্যালট যিনি নেবেন তিনি সবুজ বক্সে ফেলবেন। হান আর এই মতামতটা আসতে পারে। দেশের একটা বিরাট সংখ্যক মানুষ যেখানে অক্ষর জ্ঞান সম্পন্ন নয়, সে দেশে হানা ভোটটার কার্যকরিতা কতটুকু বাস্তবায়ন সম্ভব, এটা আসলে আমার কাছে খুব অস্পষ্ট। আর দ্বিতীয় হলো যে হানা ভোটের বিষয়টা এখন তফসিল ঘোষণার সময় চলে আসছে। আজকে 2 তারিখ। প্রথমে শুনছিলাম ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা হবে, গতকাল দেখলাম দ্বিতীয় সপ্তাহে হবে। প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহ বড় ব্যাপার না। আমরা অনুরোধ করব তফসিল ঘোষণার আগে হানা ভোটের মূল বিষয়টা জনগণের কাছে উপস্থাপন হওয়া দরকার। জুলাই সনদ পুরের উপর হানা ভোট, না কয়েকটি পয়েন্টের উপর হানা ভোট, নাকি বিশাল সব ব্যাপার নিয়ে হানা ভোট। এখানে আরো বিষয় আছে। যারা জুলাই সনদের জন্য সবচেয়ে বেশি আন্দোলন করেছে তারা এখনো জুলাই সনদে স্বাক্ষর করেনি, এবং যারা স্বাক্ষর করেছে এমন একটি বড় দল এখন জুলাই সনদের বিপক্ষে অবস্থান নিচ্ছে। এর চেয়ে বড় জঘন্যতম বিষয় হলো দেশের অনেকগুলো রাজনৈতিক দলকে সেখানে আহ্বান করা হয়নি, মতামত নেওয়া হয়নি। যেখানে একটা বিশাল অংশের রাজনৈতিক দলের কোনো মতামত নেই, যেখানে মূল দাবিদারেরা এখনো সনদে স্বাক্ষর করে নাই, যেখানে স্বাক্ষরকৃতদের একটি বিরাট অংশ জুলাই সনদ বাস্তবায়নের বিপক্ষে মতামত দিচ্ছে, সেখানে আসলে গণভোটটার উদ্দেশ্য এবং গণভোটটার কার্যক্রম আদৌ জনগণের কাছে গ্রহণযোগ্য হবে কিনা বিষয়টা আমার কাছে অস্পষ্ট। আমি অত্যন্ত বিনয়ের সাথে বলবো, সরকার এবং নির্বাচন কমিশনকে খুব দ্রুত হানা ভোটের বিষয়টি, গণভোটের বিষয়টি জনগণের কাছে উপস্থাপন করা দরকার, যাতে দেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, মিল কারখানায় যারা কাজ করে, যারা খেতে খামার উৎপাদন করে, যারা সারাদিন পরিশ্রম করে সন্ধ্যাবেলা দুটো খেয়ে ঘুমাতে যায়, তারা যাতে নির্বিঘ্নে তাদের মতামতটা উপস্থাপন করতে পারে সেই ব্যাপারে পদক্ষেপ নেওয়া দরকার। আমার কাছে মনে হচ্ছে কিছু শহুরে শিক্ষিত শ্রেণীর লোক ছাড়া সাধারণ জনগণের কাছে জুলাই সনদ, হানা ভোট, গণভোট, আমরা যে নামেই বলি না কেন, বিষয়টা কেন অস্পষ্ট এবং রহস্যজনক। আমি অনুরোধ করব, যদিও বা সরকার বাহাদুর বলছেন অক্ষমত হয়ে গেছে, কিন্তু অনেকগুলো রাজনৈতিক দলের একটি বিশাল অংশ সে ঐক্যমতের বাইরে আছে, তাদেরও মতামত নেওয়া দরকার। জুলাই সনদে সবার দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হলে আমরাও সেখানে স্বাক্ষর দেবো, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এক্ষেত্রে সমস্ত বিষয়গুলো জাতির কাছে, রাজনৈতিক দলগুলোর কাছে বৈঠক করা দরকার, স্পষ্টভাবে উল্লেখ করা দরকার। সেটা যত বেশি স্পষ্ট থাকবে, মানুষ ধূম্রজালের মধ্যে থাকবে, মানুষের কাছে ব্যাপারটা ক্লিয়ার হবে না। সুতরাং অস্পষ্টতা জনগণকে অজ্ঞতার মধ্যে রেখে একটি গণভোট কখনো গ্রহণযোগ্যতা লাভ করতে পারবে না। আচ্ছা, 24 জুলাইয়ে তো আসলে একটা লাইভ গণভোট আসলে বাংলাদেশের মানুষ দেখেছে যে স্বৈরাচারের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ একমত। তো সেক্ষেত্রে যে জুলাই চার্টার জুলাই সনদ নিয়ে আবারও দেখা যাচ্ছে, আপনি নিজে বলেছেন যে একটি বৃহৎ রাজনৈতিক দল প্রথমে এর পক্ষে থাকলেও এখন সম্পূর্ণ বিপক্ষে অবস্থান নিচ্ছে। তো আসলে এই যে এত একটা এত বড় একটা আন্দোলন হওয়ার পর, একটা অভ্যুত্থান হওয়ার পর আবার এখন এসে দেশের মধ্যে এত বেশি দ্বিধা বিভক্তি কেন? যেখানের মধ্যে প্রত্যেকটা রাজনৈতিক দল যেগুলো বাংলাদেশে বর্তমানে ফাংশনিং রয়েছে সকলে মিলেই কিন্তু, অর্থাৎ মূল যে রাজনৈতিক দল ওরা মিলেই কিন্তু এই বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছে এবং এই সরকারের তত্ত্বাবধানে জুলাই সনদটা কিন্তু হচ্ছে। এখানে বিষয়টা হলো যে এই আন্দোলনে যারা সাপোর্ট করেছিল সবাইকে সেখানে সম্পৃক্ত রাখা হয় নাই। আমাদের এটা প্রথম প্রাথমিক আন্দোলনটা ছিল ছাত্রদের। আমাদের ছাত্র সংগঠনটা সর্বপ্রথম অফিসিয়াল বিজ্ঞপ্তি দিয়ে আন্দোলনের সাথে যুক্ত হয়েছে। আমাদের ছেলেরা আহত হয়েছে, কারাবরণ করেছে, বিভিন্ন জুলুম নির্যাতনের শিকার হয়েছে। কিন্তু পরবর্তীতে কিছু লোকজন শুধু তাদের দলীয় ব্যাপার হিসেবে জুলাই আন্দোলনটাকে হাইজ্যাক করেছে।
আমরা স্পষ্ট করে বলবো, এটা একটা সার্বজনীন আন্দোলন ছিল, কিন্তু সেই সার্বজনীন আন্দোলনকে কতিপয় সুবিধাভোগী গোষ্ঠী নিজস্ব বলয় এবং গণ্ডির মধ্যে অন্তর্ভুক্ত করে এটাকে নিয়ে বাণিজ্য করার চেষ্টা করে যাচ্ছে। সেই জন্য তাদের মধ্যে বিভক্তি আসছে, তারাও কোনো বিষয়ে ঐক্যমত হতে পারে নাই। আন্দোলন যারা করেছে, আন্দোলনের সাথে সম্পৃক্ত মূল অংশটি এখনো জুলাই সনদে স্বাক্ষর করে নাই। তাহলে কেন করে নাই? আমরা তাদের আন্দোলনকে অস্বীকার করছি না, অবশ্যই তাদের বিশাল ত্যাগ আছে, আন্দোলন আছে। সুতরাং আন্দোলনকারীদের একটা মূল অংশ এখনো জুলাই সনদে স্বাক্ষর করে নাই। যারা স্বাক্ষর করেছে, স্বাক্ষরের পরে তারা ঐক্যমত থেকে ফিরে আসছে, এক একজন এক এক মতামত দিচ্ছে। সুতরাং এই বিষয়গুলোকে, এই জুলাই সনদের কার্যক্রমটাকে সার্বজনীন না করে বর্তমান সরকার গোষ্ঠীভিত্তিক কার্যক্রমের সাথে যুক্ত করে ফেলছে। আমরা এটার সাথে একমত হতে পারি না। আমরা চাই জুলাইয়ের এই বিশাল গণ অভ্যুত্থান, আমাদের ছেলেদের বিশাল ত্যাগ, একটি দীর্ঘদিন একদলীয় শাসনের অবসান, এই বিষয়গুলোর ব্যাপারে সমস্ত দেশবাসী, সমস্ত রাজনৈতিক দল ঐক্যমত হওয়া দরকার। জুলাইয়ে যে ঐক্যমত এসেছিল, 1 বছরের ব্যবধানে তারা সেই ঐক্যমত থেকে ফিরে গেছে। একটি গোষ্ঠী তাদের 71-এর পরাজয়ের প্রতিশোধ নিতে যাচ্ছে, আর একটি গোষ্ঠী 17 বছর ধরে ক্ষমতার বাইরে থাকার প্রতিশোধ নিতে যাচ্ছে, আর একটি গোষ্ঠী আমরা কি হনুরে বাবা, নিজেদেরকে সবার ঊর্ধ্বে মনে করে যা ইচ্ছা তা বলে যাচ্ছে, যা ইচ্ছা তা করে যাচ্ছে। এটার জন্য ছাত্র আন্দোলন করে নাই, এখানে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে দেশে সবচেয়ে বিশাল বৈষম্য সৃষ্টি করে যাচ্ছে। সুতরাং আমরা বলবো জুলাই সনদকে যথার্থভাবে ঐক্যমতে নিয়ে যাওয়া এবং সকল রাজনৈতিক শক্তি ঐক্যমত হয়ে সেখানে স্বাক্ষর করা এবং সেটার ভিত্তিতে পরবর্তী রাষ্ট্রীয় পদক্ষেপ গ্রহণ করা। আচ্ছা, আপনাদের ছাত্র সংগঠন অর্থাৎ বাংলাদেশ ইসলামী ছাত্র সংঘের কথা আপনি বলছিলেন যে এই ছাত্র সংগঠনটি সবার আগে বিবৃতি দিয়েছে, অফিসিয়াল বিবৃতি তাদের নিজস্ব প্যাডে দিয়েছিল। অন্য কোনো ছাত্র সংগঠন থেকে কিন্তু সেই বিষয়টি তখন দেখা যায়নি। আবার আওয়ামী লীগের পেজ থেকেও কিন্তু ৩টা সংগঠনকে তারা লিস্টেড করেছে, সেখানে যারা আওয়ামী লীগের ভাষ্যমতে যারা তৎকালীন সময়ে দেশদ্রোহিতার কাজে অংশগ্রহণ করছিল, সেখানে কিন্তু ৩টা সংগঠনের একটা কিন্তু আপনাদের বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ছিল। আপনারা আপনাদের সংগঠনের এত ত্যাগ সত্ত্বেও কেন বর্তমানে আসলে চট্টগ্রাম কিংবা এই যে ঢাকার বেশ কিছু নেতা, বিশেষ করে দেখা যায় কি বর্তমান নতুন যে রাজনৈতিক দলগুলো হয়েছে, সেই রাজনৈতিক দলগুলোর কতিপয় নেতাই কিন্তু আপনাদেরকে বারবার, এবং আপনার ধর্মভিত্তিক রাজনৈতিক দল কয়েকটি রয়েছে, তারাও কিন্তু বারবার আপনাদেরকে স্বৈরাচারের দালাল হিসেবে ট্যাগ দিতে চায়। তাহলে আপনাদের অবদান থাকা সত্ত্বেও কেন আপনারা এই ট্যাগটি কাঁধে নিয়ে ঘুরছেন? এটা ঠিক ওইরকম ঘটনা। 71 সালে মুক্তিযুদ্ধে ভাসানী নেবদেরও ভূমিকা ছিল, কিন্তু মুক্তিযুদ্ধ তো তাদের আর কোনো কার্যকারিতা ছিল না, এটা একদলীয় শাসনে একদলীয় কার্যক্রমে পরিণত হয়েছিল। একইভাবে এখানে আমাদের ছাত্রদের, আমাদের মূল সংগঠন বাংলা ইসলামী ফ্রন্টের বিশাল ভূমিকা ছিল। ভূমিকা থাকার পরেও নতুন রাজনৈতিক দলের যে কথা বলছেন, সুতরাং তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা এক্ষেত্রে যথার্থ বলে আমি মনে করি না। আর যেটা অন্যান্য রাজনৈতিক দলগুলো অন্যকে সুযোগ দিলে তাদের সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে, এই বয়ে এই আতঙ্কে থাকে। সুতরাং সমস্ত সুযোগ, সমস্ত ক্ষমতা, সমস্ত কার্যক্রম নিজেদের মধ্যে দখল করে রাখার প্রবণতা এবং মানসিকতা জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত দল বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা এবং তাদের মূল সংগঠনকে দূরে রাখার প্রবণতা বলে আমি মনে করি। না, আপনারা যে 26-এর যে একটা সমাবেশ আপনারা করেছিলেন ঢাকার মধ্যে, সেখানের মধ্যেও দেখা গিয়েছে আপনাদের সংগঠনের কতিপয় নেতা আপনাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে আপনাদেরকে স্বৈরাচারের দালাল হিসেবে এক প্রকার ট্যাগ দেওয়ার চেষ্টা করেছে। এগুলোকে এমন বেশি কতিপয়, এই কতিপয়কে কোনো উল্লেখযোগ্য গণনায় আনার কোনো সুযোগ নেই। তারা 26শে এপ্রিলে বিশাল আয়োজনে অন্য দলের কাছে সেলস করে দিয়েছিল। অনেক পরিশ্রমের মাধ্যমে সুন্নিয়তের একটি বিশাল আয়োজন করেছিলাম। এই আয়োজন চূড়ান্ত লাভ করার পূর্ব মুহূর্তে এক সময়ের সাবেক কিছু আমাদের কর্মী বিষয়টাকে ভুল বুঝে একটি রাষ্ট্রযন্ত্রের সাথে আঘাত করে এটাকে অন্যভাবে ডাইভার্ট করার চেষ্টা করেছে। কিন্তু জনগণ বুঝে নিয়েছে আয়োজন কাদের মাধ্যমে আয়োজন হয়েছে। সেই কর্মীদের মধ্যে অনেকে ইদানিং তাদের ভুল বুঝতে পেরেছে, অনেকে তাদের ভুল বুঝতে পারে মূল দলের দিকে ডাইভার্ট করছে, ফিরে আসছে।
অনুতপ্ত হচ্ছে, অনুশোচনা করছে। আমরা আশা করব দলের সকল নেতাকর্মীরা, সকল শুভাকাঙ্ক্ষীরা ঐক্যমতের ভিত্তিতে সুন্নিয়তের মহান আন্দোলনের সাথে ঐক্যমত পোষণ করবে। আর সরকারি পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত রাজনৈতিক দলটি হয়তো মনে করেছিল সুন্নিদের মধ্যে বিভক্তি এনে একটি নতুন রাজনৈতিক শক্তি সৃষ্টি করা যাবে। তাদের সেই চেষ্টা অব্যাহত ছিল, কিন্তু সুন্নি জনগণ এবং সুন্নি কর্মীরা তাদের সেই সুযোগ করতে দেয় নাই। তাদের সেই চেষ্টা ব্যাহত হয়েছে। অনেকে নতুন নতুন সুন্নি প্রতিনিধি সাজার জন্য দুঃস্বপ্ন ভেবেছিল, তাদের সেই স্বপ্ন ভেঙে গেছে। আমরা আশা করব সুন্নিয়তের পক্ষের সকল শক্তি ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় নির্বাচনে বৃহত্তর সুন্নি জোটের পাশে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য কি আপনি আপনার দলের নেতাকর্মীদেরকে দায়ী করছেন নাকি অন্য কোনো না, দলকে? এটা একটা রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করেছে ওরা এই কাজটা করার জন্য। এগুলো কোনো সময়ের কর্মী, বর্তমান কর্মী নয়। এদের এখন কর্মসূচি হলো কিভাবে বাংলাদেশ ইসলামী ফ্রন্টকে এবং সুন্নিয়তের আন্দোলনকে কিভাবে দমাইয়ে রাখা যায়, এটাই তাদের কর্মসূচি। এর বাইরে তাদের আর কোনো কর্মসূচি নেই। আচ্ছা, বর্তমানে এই যে বাংলাদেশের মধ্যে তো বেকারত্ব বাড়ছে এবং জিনিসপত্রের দাম আসলে নাভিশ্বাস তোলার অবস্থা। বাংলাদেশের মানুষ যেখানে খেয়ে পরে বাঁচতে পারছে না, সেখানে আসলে গণভোট কি বিলাসিতা নয়? না, একটা ম্যান্ডেট নেওয়ার জন্য গণভোটও দরকার। সেই জন্য একই দিনে যদি একটা নির্বাচন হয় তাহলে ব্যাপকভাবে এটার অর্থনীতির উপর ব্যাপক চাপ আসবে না এবং জনগণকে বারবার ভোটের মুখোমুখি হতে হবে না। এই জন্য এটা যদি একসাথে হয়ে যায় তাহলে এটা বিলাসিত হবে না, এটা ম্যান্ডেট পাওয়ার জন্য একটা উপযুক্ত। আরেকটি প্রশ্ন, এই যে আপনার যখন গণভোটে আপনারা যখন রায় দিচ্ছেন কিংবা জনগণ যখন রায় দিচ্ছে, তখন রায়টা বাস্তবায়ন তো কোনো একটা সরকার করবে। তো সরকার কোন পদ্ধতিতে রায়টা বাস্তবায়ন করবে তার কিন্তু সুনির্দিষ্ট কোনো ধরনের রোডম্যাপ আসলে দেওয়া থাকে না। শুধুমাত্র আপনি হ্যাঁ কিংবা না এর পক্ষ নিবেন। তো সেক্ষেত্রে সরকারকে কি আপনি একটা আনকন্ট্রোলেবল উইপন কি আপনি দিয়ে দিচ্ছেন না? না, এখন জনগণ যখন একটা মতামত দিবে সেটা বাস্তবায়নের দায়িত্ব সরকারের। সরকার যদি সেটা বাস্তবায়ন থেকে ফিরে এসে চলে এসে অন্যদিকে ডাইভার্ট করে, তাহলে জনগণের প্রতি তারা বিশ্বাসঘাতকতা করলো। আর গণভোটকে আমরা অনেকে বলে থাকে যে কি আপনার জিয়াউর রহমান যখন ক্ষমতা নিচ্ছিলেন তখন গণভোটকে আসলে একনায়কতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি ব্যবহার করেছেন। এই ধরনের একটা কথা কিন্তু আসলে মাঠের মধ্যে বেশ কিছু ইতিহাসবিদ বলতে চান। সেক্ষেত্রে গণভোটকে আসলে একনায়কতন্ত্র প্রতিষ্ঠার জন্য ব্যবহার করার কোনো সুযোগ থেকে যায় কিনা? এখন ব্যাপার হলো যে বাংলাদেশে ভোটকে হাইজ্যাক করে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল। তো যেখানে ক্ষমতা টিকে রাখার জন্য বিভিন্ন অপকৌশল প্রয়োগ হয়, সেখানে এটাকেও সেভাবে প্রয়োগ করতে পারে বলে এটাকে সংখ্যাকে উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু জনগণ বেশি সচেতন থাকলে ইনশাল্লাহ হয়তো সেটা পারবে না। সর্বশেষ প্রশ্ন, আপনারা দলগতভাবে আসলে গণভোট আপনারা চাচ্ছেন কিনা? অর্থাৎ আপনারা অলরেডি বলেছেন যে আপনারা ইলেকশনের দিন, জাতীয় ইলেকশনের দিন আপনারা গণভোটটা চাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনাদের নির্দিষ্ট কোনো চিন্তা ভাবনা কিংবা আসলে কিভাবে এই বিষয়টা চাচ্ছেন সেই ধরনের কোনো চিন্তা ভাবনা আপনারা করেছেন কিনা? না, সরকার যখন গণভোটের দাবিগুলো, দফাগুলো, বিষয়গুলো উপস্থাপন করবে বা ইলেকশন কমিশন, তখন আমরা মতামত দেবো যে আমরা কি বলতে চাই। কারণ এখনো গণভোটের বিষয়টা সরকার জনগণের কাছে উপস্থাপন করে নাই। যেহেতু করে নাই সেহেতু এই ব্যাপারে এখন আমরা, এই জন্য আমরা আজকে বলছি এটা দ্রুত করা দরকার। এটার জন্য প্রচারণা দরকার, জনগণকে জানানো দরকার, কিন্তু সেই কাজটা এখনো হয় নাই। এটা আমি বলবো যে এটা নির্বাচনের তফসিল ঘোষণার আগেই করা দরকার। অসংখ্য ধন্যবাদ অধ্যক্ষ সোম আব্দুস সামাদ সাহেব, আপনি দীর্ঘক্ষণ পর্যন্ত আমাদের সাথে গণভোট বিষয়ে আলোচনা করেছেন। আপনাকে পি নিউজ টিভির পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের দর্শক শ্রোতা এবং সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আপনারা গণভোট বিষয়ে আলোচনা শুনছিলেন। আপনারা আমাদের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন সে আশা ব্যক্ত করে আজ আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও অন্য কোনো আলোচনা, অন্য কোনো সময়। ততদিন পর্যন্ত পি নিউজের সাথে থাকার জন্য আহ্বান জানিয়ে আজ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সত্যের সন্ধানে নির্ভীক, পি নিউজ টিভি।